সাংবাদিকদের স্বাধীনতাকে এবং তাদের চাকরির নিরাপত্তাকে নিশ্চয়তা দেওয়া, যেটা একেবারেই গত 15 বছরে নাই হয়ে গেছে। সাংবাদিকতা এমন একটা জায়গা যে ট্যালেন্টেড লোক ছাড়া হবে না। গণমাধ্যমের মধ্যে ক্ষমতার ভারসাম্য এইটাও খুব জরুরি, কিন্তু ধীরে ধীরে মালিকের ক্ষমতা, মালিকের ব্যবসায়িক স্বার্থ, সেই অনুযায়ী রিপোর্ট, সেই অনুযায়ী একটা পক্ষকে আক্রমণ করা, নিজের সব দোষ ঢেকে ফেলা, এই সমস্ত কিছু মানে অন্যায়কে ঢাকার জন্য একটা মিডিয়া খোলা হচ্ছে, অথবা তার ডিফেন্সে মিডিয়া খোলা হচ্ছে। এটাই বাংলাদেশে গত 15 বছরে আগেও ছিল, বাট নতুন করে দেখা গেছে দু একটা গ্রুপের নামও করা যেতে পারে। তো সুতরাং সেই জায়গা থেকে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতাকে এবং তাদের চাকরির নিরাপত্তাকে নিশ্চয়তা দেওয়া, যেটা একেবারেই গত 15 বছরে নাই হয়ে গেছে। যখন তখন যাকে তাকে ছাঁটাই, যখন তখন তাদের ওয়েজ বোর্ড, বেতন ইত্যাদি, এবং তাদের বিরুদ্ধে মামলা করার যে সমস্ত কায়দা কানুন তৈরি করা হয়েছে, এইগুলো বন্ধ করার ক্ষেত্রে এই নতুন সংস্কার কমিশন একেবারে খুবই মানে যাকে বলে যে অধিকারের যে গ্যারান্টিটা থাকা, মানে সুরক্ষা থাকা, গ্যারান্টি বলতে আমি প্রোটেকশনের জায়গাটা থাকা, সেইটাকে নিশ্চিত করা দরকার। আচ্ছা যাই হোক, আমি কথাটা একটু জাস্ট বললাম প্রস্তাবনা আকারে যে এইটাও একটা জায়গা হতে পারে কিনা যে মালিকানার পার্সেন্টেজ এবং নির্ধারণ, চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গায় আসা। মিরাজ আহমেদ চৌধুরী যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, কিন্তু আমার কাছে একটু বেশ সংকট মানে আলোচনার বিষয় মনে করি যে আসলে মিডিয়াতে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসবে কিনা। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসা মানে তো ইন্টারন্যাশনাল ইন্টারেস্টও আসা। মিডিয়া ন্যাশনাল সভারেন্টির গুরুত্বপূর্ণ অংশ কিনা, এটা তো আমাদের মানে ভাবতে হবে। আমাদের ন্যাশনাল মিডিয়া যদি ইন্টারন্যাশনাল মানে ইন্টারেস্ট সার্ভ করতে থাকে এবং সেইখানে যদি কম্পিটিশনে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ক্যাপিটালের অনেক সক্ষমতা থাকবে, সাংবাদিক, বেতন, সমস্ত দিক থেকে তার ডমিনেশন দ্রুত তৈরি থাকবে, এবং সেইটা একটা দেশের সভারেন্টির সাথে কোনো সাংঘর্ষিক হবে কিনা সেটা সিরিয়াসলি ভাবতে হবে। সে কারণে আমি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের ব্যাপারে এত ইয়ের জায়গা না, বরং লোকাল ইনভেস্টমেন্টেরই সেইটার অ্যাকাউন্টেবিলিটি, সেইখানে সাংবাদিকদের ক্ষেত্রে তার যে সুরক্ষা, এবং যেটা বললেন 10,000 টাকা নিশ্চয়ই আমাদের ট্যালেন্টেড লোকজনকে আমরা ধরে রাখতে পারবো না, সুতরাং ওই জায়গা নিশ্চিত করা দরকার। কারণ সাংবাদিকতা এমন একটা জায়গা যে ট্যালেন্টেড লোক ছাড়া হবে না। এখানে যে কথাগুলো বলা হয়েছে মানে আইন করা, আইন যেগুলো কালো আইন যেগুলো, কিংবা নিপীড়নমূলক আইন, কিংবা ঝুঁকি তৈরি হচ্ছে, লেখার স্বাধীনতা সংকট হচ্ছে, আমাদের নানান ধরনের মানে ইন্টারেস্ট, লাইসেন্স, এই সমস্ত প্রশ্নগুলো আমি একমত। মানে এগুলো আসলে আমি আর বাড়াচ্ছি না। শুধুমাত্র আদালত অবমাননার জায়গাটা নিয়ে সুনির্দিষ্টভাবে একটা কথা বলা দরকার, যে আদালত অবমাননার নামে আমাদের রাজনীতি থেকে শুরু করে সাংবাদিকতা থেকে শুরু করে সব জায়গাতেই ইয়ে করা হচ্ছে। এটা একটা কলোনিয়াল লেগেসি যে আদালত অবমাননা। আদালত খোদ ইংল্যান্ডে আদালত অবমাননার বিষয়গুলো অনেক আগেই নানাভাবে ভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু আমাদের এখানে এখনো আদালত অবমাননার নামে নানান কিছু করা হয়। এখন ধরেন কিছুদিন আগে আদালত অবমাননা, আদালতের আদেশ যেগুলো ভালো আদেশ, মানে সেইটা নির্বাহী বিভাগ ভেঙে ফেলতে মানে মান্য করছে না, লঙ্ঘন করছে, সেইটার জন্য কিন্তু কোনো শাস্তি হচ্ছে না। কিন্তু আদালত নির্দেশ অবমাননার জন্য সংবাদ মাধ্যমকে জরিমানা, হুমকি, নানান ধরনের শাসন করা হচ্ছে। সেটা নিউজ আমি এখনই আপনাদের দেখাতে পারি, এই বিষয়গুলোতে নিউজ আছে। তো সুতরাং এইটা আদালত অবমাননার যে আইনটা আছে, এইটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে কতটা কার্যকর হবে, সংবাদ মাধ্যম কর্মীরা আদালতের রায়কে ক্রিটিক করতে পারবেন কিনা, আদালতের রায় ক্রিটিক করলেই তাকে আবার মানে গলা টিপে ধরা হবে কিনা, কিংবা তার উপরে হুমকি আসবে কিনা, সেটা খুব জরুরি। কেননা আদালতও তো নানাভাবে ব্যবহৃত হতে পারে। আমাদের বিবেচনা এইটুকুই যে ডেমোক্রেসি মানে হচ্ছে ক্ষমতাকে নানানভাবে চ্যালেঞ্জের মধ্যে রাখা। যেহেতু ক্ষমতা থাকবেই এবং ক্ষমতা প্রয়োগ করাই গণতান্ত্রিক শাসন পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে পিপল হচ্ছে পাওয়ার সেন্টার, পিপলের রিপ্রেজেন্টেটিভ ক্ষমতার দায়িত্ব পাবে এবং সে সেটা প্রয়োগ ঘটাবে। এটা নিয়ে ডেমোক্রেসিতেই বড় প্রশ্ন আছে, যে এই যে জনগণের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থাটা, এটা ইটসেলফ ডেমোক্রেসি রক্ষা করার জন্য, জনগণের স্বার্থ রক্ষার জন্য যথেষ্ট ভালো পদ্ধতি কিনা। ডিরেক্ট ডেমোক্রেসির যারা পক্ষপাতী তারা এই ধরনের সমালোচনা করেন যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র জনগণের স্বার্থকে ক্রমাগত সংকুচিত করে নানান দিক থেকে। এই প্রতিনিধিত্বটা যথার্থভাবে হয় না, এমনভাবে প্রতিনিধিত্ব আদায় করে ফেলা হয় যেখানে জনগণ প্রভুত্বের অধীনে চলে যান।
সেই ক্ষেত্রে এই সমালোচনা আছে, কিন্তু আমি আবার বলছি যে এখন পর্যন্ত যেহেতু আমরা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় আছি, শেষ করছি আমি এটা বলি যে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা দায়িত্ব জনগণের প্রতিনিধিরাই পাবেন এবং ক্ষমতা পরিচালনা করবেন, কিন্তু সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার, তাকে একটা জবাবদিহিতার অধীনে রাখার বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো কাজ করবে। তার মধ্যকার ক্ষমতার ভারসাম্য, যেমন আদালত এবং গণমাধ্যমের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এইটাও খুব জরুরি। না হলে এই ধরনের জায়গাতে সাংবাদিকরা নানান রকম শৃঙ্খলের মধ্যে আটকাতে থাকবেন।